অনেক সময় হয় না, এই চারপাশের চেনা জগৎটা কেমন যেন এক ঘেয়ে লাগে। আমারও লাগছিল। লেখার জন্য নতুন কিছু দরকার ছিল, বুঝলেন। ভাবলাম শহরের এই ভিড় ভাট্টা ছেড়ে একটু নিরিবিলিতে যাই। ঠিক কথা। মাঝে মাঝে একটা বদল দরকার হয়। কোথায় গেলেন? ডুয়ার্স, চিলাপাতা ফরেস্টের কাছে একটা রিসোর্ট দেখেছিলাম অনলাইনে। বেশ লাগলো। ছবির মতো সুন্দর, শান্ত। তো রিসর্টে পৌঁছে দোতলায় একটা ঘর নিলাম। দারুণ ভিউ, জানালা খুললেই সবুজ জঙ্গল আর দূরে পাহাড়। বাহ, দারুণ জায়গা তো। সেদিন তো আশপাশটা একটু ঘুরলাম। চিলাপাতা জঙ্গল, নিমতি ধাবা, পৌরবস্তি, এইসব। সন্ধেবেলা রিসর্টে ফিরে একটু ফ্রেশ হয়ে ভাবলাম এবার একটু বসি লেখার জন্য। রাত তখন কটা হবে, ধরুন 8:30 9টা। সবে বসেছি, হঠাৎ দরজায় ঠোকা। রাতের বেলা ওইরকম নিরিবিলি রিসর্টে কে এলো? দরজা খুলে দেখি 26-27 বছরের এক যুবক, বেশ ভদ্র। ভেতরে আসার অনুমতি চাইল, বলল সে নাকি পাশের ঘরেই উঠেছে, এইমাত্র চেক ইন করেছে। আচ্ছা। তারপর বলল সে নাকি শুনেছে আমি লেখার জন্য এসছি, তাই ভাবল তার কাছে একটা দারুণ গল্প আছে, একদম সাসপেন্স ভরা, যদি আমার কোনো কাজে লাগে। নিজে থেকে এসে গল্প শোনাতে চাইল একজন অচেনা লোক। ব্যাপারটা একটু অদ্ভুত না? আমারও একটু খটকা লেগেছিল, কিন্তু আমি আবার গল্পের গন্ধ পেলে লোভ সামলাতে পারি না। বললাম হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলুন। ছেলেটা একটা সিগারেট ধরিয়ে আমার বেডের পাশে চেয়ারে বসলো। তারপর শুরু করলো তার জীবনের এক আশ্চর্য ভয়ঙ্কর অধ্যায়ের কথা, বছর 4 আগের ঘটনা। ওর মুখ থেকেই শোনা যাক। বেশ, বলুন। ছেলেটার নাম ধরে নেওয়া যাক রাজেশ। হ্যাঁ, ধরুন রাজেশ। তখন সে দিল্লির জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্র, হস্টেলে থাকত। সেই সময়ে ক্যাম্পাসে একটা কি গন্ডগোল হলো। বাইরে থেকে কিছু লোক ঢুকে হামলা চালালো, অস্ত্রশস্ত্র নিয়ে। কয়েকজন ছাত্রছাত্রী, টিচার আহত হলেন। ও, সে তো খুব গোলমালের সময় ছিল। হ্যাঁ, তার ফলে ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। হোস্টেলের অনেকেই বাড়ি ফিরে গেল, কিন্তু রাজেশ থেকে গেল। ওর এক বন্ধু ছিল বিকাশ, উত্তরাখণ্ডের ছেলে। আচ্ছা। তো বিকাশ প্রস্তাব দিল, কিরে হস্টেলে একা একা বসে থেকে কি করবি, চল আমার দাদুর বাড়ি নয়নিতাল থেকে ঘুরে আসি, পাহাড় দেখার সুযোগ। রাজেশ্বরা বেশ ভালো লাগলো আইডিয়াটা। ঠিক হলো, পরদিনই রওনা দেবে। কিন্তু যাওয়ার দিন সকালেই গোলমাল। ঠিক বেরোবার ঠিক আগে বিকাশ বলল ওর নাকি ব্যাংকে একটা কি জরুরি কাজ পড়েছে, সেটা না সারলেই নয়। তাই সে রাজেশকে বলল একা চলে যেতে। একা, অচেনা জায়গায়? হ্যাঁ, বিকাশ বলল তুই চলে যা, আমি কাজ সেরেই আসছি। দাদুকে বলে দিচ্ছি, উনি তোকে বাসস্ট্যান্ড থেকে তুলে নেবেন। ওনার একটা লাল রঙের মারুতি গাড়ি আছে। দাদুর ফোন নম্বরটাও দিয়ে দিল, বলল পৌঁছে ফোন করে নিস। রাজেশ রাজি হলো। প্রথমে একটু ইতস্তত করছিল, একজন বয়স্ক মানুষকে কষ্ট দেওয়া, কিন্তু বিকাশ বলল দাদু নাকি বেশ শক্তপোক্ত আছেন, অসুবিধে হবে না। তো রাজেশ বাসে চেপে দুপুর 2টো নাগাদ নৈনিতাল পৌঁছল। তারপর ফোন করলো দাদুকে? না, সেটাই তো করল না। বাসস্ট্যান্ডে নেমেই দেখে একটু দূরে একটা লাল মারুতি দাঁড়িয়ে, ড্রাইভারের সিটে এক বয়স্ক ভদ্রলোক। বিকাশের বর্ণনার সাথে মিলে গেল। ও তাই? আর ফোন করার দরকার মনে করেনি? একদম। সোজা গিয়ে গাড়িতে উঠে বসল, বলল দাদু আমি রাজেশ, বিকাশ নিশ্চয়ই বলেছে আমার কথা, ওর আসতে একটু দেরি হবে। ভদ্রলোক শুধু মাথা নাড়লেন, কিচ্ছু বললেন না। গাড়ি স্টার্ট করে দিলেন। কথা বললেন না? একটু অদ্ভুত। রাজেশও হয়তো খেয়াল করেনি অতটা। পাহাড়ি রাস্তায় গাড়ি চলছে, সে নৈনিতালের দৃশ্য দেখতে দেখতে বিভোর। প্রায় ঘণ্টাখানেক চলার পর গাড়িটা হঠাৎ হাইওয়ে ছেড়ে একটা সরু পাথুরে রাস্তায় ঢুকল। সরু রাস্তা? কোথায় যাচ্ছে? রাস্তাটা একটা জঙ্গলের মধ্যে দিয়ে গেছে। কিছুক্ষণ পর গাড়িটা থামল একটা দোতলা বাড়ির সামনে। আশেপাশে কিচ্ছু নেই, কোনো বাড়িঘর কিচ্ছু না, একদম জনশূন্য এলাকা। বাবা, একা একটা বাড়ি জঙ্গলের মধ্যে? হ্যাঁ। ভদ্রলোক রাজেশকে ভেতরে নিয়ে গেলেন। বাড়িটা বেশ বড়, কিন্তু কেমন যেন থমথমে, ফাঁকা ফাঁকা। ভদ্রলোক ওকে পেছনের দিকের একটা ঘরে থাকতে দিয়ে বললেন, তুমি স্নান সেরে নাও, আমি খাবার ব্যবস্থা করছি। তারপর ঘরে ঢুকে ফ্রেশ হয়ে রাজেশের মনে হলো বিকাশকে একটা ফোন করা দরকার, কিন্তু দেখলো মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। জঙ্গলের মধ্যে যা হয় আর কি। হ্যাঁ, ঘরটার পিছনের দরজা খুলে সে বাইরে বেরিয়ে নেটওয়ার্ক খুঁজতে জঙ্গলের দিকে হাঁটল। বেশ কিছুটা ভেতরে যাওয়ার পর একটু নেটওয়ার্ক পেল। সঙ্গে সঙ্গে বিকাশকে ফোন। কি বলল বিকাশ? রাজেশ বলল, কিরে তুই কোথায়? আমি তো তোর দাদুর বাড়ি পৌঁছে গেছি, কিন্তু জায়গাটা যা অদ্ভুত রে, শুধু জঙ্গল আর জঙ্গল, নেটওয়ার্কও নেই। ও পাশ থেকে বিকাশ কি বলল?
বিকাশ তো অবাক, বলল, তুই পৌঁছে গেছিস কি করে? দাদুকে তো ফোন করিসনি, ঠিকানা পেলি কোথায়? রাজেশের বুকটা ধক করে উঠল। সে বলল, কেন, তোর দাদুর গাড়ি তো বাস স্ট্যান্ডে ছিল, উনিই তো নিয়ে এলেন। সর্বনাশ! বিকাশ প্রায় চেঁচিয়ে উঠল, কি বলছিস? দাদু তো এইমাত্র ফোন করেছিলেন, বললেন তুই এখনো ফোন করিসনি, উনি বাস স্ট্যান্ডে অপেক্ষা করছেন তোর ফোনের জন্য। কি সাংঘাতিক! তার মানে ঠিক তখনই রাজেশের ফোনটা কেটে গেল, নেটওয়ার্ক শেষ। ও দাঁড়িয়ে ভাবছে, তাহলে এই গাড়ির চালক ভদ্রলোককে, ইনি বিকাশের দাদু নন? কেন ওকে এখানে আনা হলো? ভয়তে ওর তখন আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। ঠিক সেই মুহূর্তে ওর কাঁধে একটা বরফ ঠান্ডা হাতের স্পর্শ। চমকে পেছনে তাকিয়ে দেখে সেই বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে, চোখ দুটো কেমন যেন লালচে, অস্বাভাবিক। ওরে বাবা! রাজেশের শিরোনাড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। প্রথমবার ওর মনে হলো, ও কি কিডন্যাপড হয়েছে? হতেই পারে। তারপর ভদ্রলোক খুব গম্ভীর গলায় বললেন, জঙ্গলে একা একা ঘুরছো কেন? বাড়ি চলো। রাজেশ ভয়ে ভয়ে তার পেছন পেছন বাড়িতে ফিরল। ডাইনিং টেবিলে বসতে ভদ্রলোক খাবার এগিয়ে দিলেন, কিন্তু রাজেশের গলা দিয়ে খাবার নামছে না। বলল, বিকাশের জন্য অপেক্ষা করবে। ভদ্রলোক কিছু বললেন? ভদ্রলোক চায়ের কথা বললেন। রাজেশ বলল, আগে বিকাশের খোঁজ নেওয়া দরকার। এতে ভদ্রলোক যেন একটু বিরক্ত হলেন। বললেন, আচ্ছা দাঁড়াও, ওপর থেকে গাড়ির চাবিটা নিয়ে আসছি। এই বলে দোতলায় চলে গেলেন। চাবি আনতে? হ্যাঁ। রাজেশ অপেক্ষা করছে। হঠাৎ ওর মনে পড়ল, বাড়িতে ঢোকার সময় সদর দরজার পাশে একটা কি হোল্ডারে গাড়ির চাবি ঝুলতে দেখেছিল। তাড়াতাড়ি তাকিয়ে দেখে, হ্যাঁ, চাবিটা ওখানেই ঝুলছে। তার মানে ভদ্রলোক মিথ্যে কথা বলছেন, উনি ওপরে যাননি? ঠিক তাই। উনি উপরে কি করছেন তাহলে? অজানা ভয়ে রাজেশের আর এক মুহূর্ত দাঁড়াতে সাহস হল না। সঙ্গে সঙ্গে সদর দরজা খুলে দিল দৌড়। সেই পাথুরে রাস্তা ধরে হাইওয়ের দিকে দৌড়াতে দৌড়াতে ফোন দেখছে, নেটওয়ার্ক নেই, নেই। কি করছে তখন? খুব ভয় পেয়েছে নিশ্চয়ই। ভয় তো পেয়েছেই। হাইওয়ের কাছাকাছি এসে যখন নেটওয়ার্ক পেল, সঙ্গে সঙ্গে বিকাশকে ফোন করল। হাঁপাতে হাঁপাতে সব বলল। বিকাশ জানালো, সে তার আসল দাদুকে নিয়ে গাড়ি করে এক্ষুনি আসছে। রাজেশকেও লোকেশন জানিয়ে তাড়াতাড়ি আসতে বলল। ততক্ষণে তো সন্ধে হয়ে গেছে। হ্যাঁ, রাজেশ বুঝতে পারল ওই লোকটা নিশ্চয়ই ওকে খুঁজতে বেরোবে। তাই রাস্তার ধারে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। আর ঠিক তাই হলো। একটু পরেই দেখল সেই লাল মারুতিটা নিয়ে ভদ্রলোক এদিক ওদিক ঘুরছেন, ওকে খুঁজছেন। দেখতে পাইনি তো। না, অন্ধকারে দেখতে পায়নি। কিছুক্ষণ পর বিকাশ আর তার আসল দাদু এসে পৌঁছল। রাজেশকে প্রায় টেনে গাড়িতে তুলল ওরা। উফ, বাঁচা গেল। তারপর কি হলো? গাড়িতে বসে রাজেশ পুরো ঘটনাটা বলল। বিকাশের দাদু শুনে বললেন, এটা কোনো অপহরণকারী চক্র হতে পারে। কিন্তু রাজেশের মনে খটকা যাচ্ছে না। ওকে কেন অপহরণ করবে? ও তো আগে কখনো নৈনিতালে আসেইনি। লোকটা ওর কথা জানলো কি করে? গাড়ির রংটাই বা এক হলো কি করে? আর লোকটার হাবভাব কেমন যেন অদ্ভুত। অনেকগুলো প্রশ্ন। দাদুর বাড়ি পৌঁছে রাতে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়ল, কিন্তু ঘুম কি আর আসে? পরদিন সকালে ব্রেকফাস্টে গেলে বসে আছে, হঠাৎ দেয়ালে ঝোলানো একটা ছবির দিকেও চোখ পড়ল। ছবিটা দেখেও চমকে উঠল। কার ছবি? ও বিকাশকে ডেকে বলল, এই তো, এই লোকটাই তো, ইনিই কাল আমাকে তুলে নিয়ে গিয়েছিলেন। কি বলছো? ওই অপহরণকারী লোকটার ছবি বিকাশের দাদুর বাড়িতে? হ্যাঁ। বিকাশের দাদু শুনে আরও অবাক। বললেন, এটা হতেই পারে না। ইনি তো আমার নিজের বড়দা। 12-13 বছর আগে নিরুদ্দেশ হয়ে গেছেন, উনি আর বেঁচে নেই। বেঁচে নেই? তাহলে? দাদু আরও বললেন, তার এই দাদা নাকি সংসার ত্যাগী ছিলেন, তন্ত্র সাধনা করতেন, ডাকিনি হাকিনি এইসব বশ করার চেষ্টা করতেন, শ্মশানে থাকতেন, মানে সব দেহ নিয়ে কি সব ক্রিয়াকলাপ করতেন। শেষের দিকে নাকি খুব উগ্র খ্যাপাটে হয়ে গেছিলেন। তারপর একদিন হঠাৎ উধাও। সবাই ধরেই নিয়েছে মারা গেছেন। কিন্তু রাজেশ তো জলজান্ত দেখেছে। রাজেশ সেটাই জোর দিয়ে বলল, না না, আমি কাল জলজান্ত মানুষটাকে দেখেছি, ইনিই তিনি। কিন্তু বিকাশ বা তার দাদু কেউই ওর কথা বিশ্বাস করল না। ভাবল হয়তো ভয়ের চোটে ভুল দেখছে। ব্যাপারটা ওখানেই চাপা পড়ে গেল। ব্যাপারটা বেশ রহস্যময় হয়ে উঠছে। এরপর বিকাশ বলল, বাদ দে তো সব, চল মন ভালো করার জন্য একটু ঘুরে আসি। রাজেশ বলল, কিন্তু আমার ব্যাগপত্র সব তো ওই বাড়িতে রয়ে গেল। বিকাশ বলল, আরে চাপ নিস না, ওটা আনার ব্যবস্থা করছি। ওরা বেরোলো ডকুমেন্ট আনতে। হ্যাঁ, আগের রাতে তো ভালো ঘুম হয়নি, তাই রাজেশের খুব ঘুম পাচ্ছিল। ও গাড়িতে বসেই ঝিমোতে শুরু করলো। কিছুক্ষণ পর গাড়ি স্টার্ট হওয়ার শব্দে একটু সজাগ হলো। গাড়ি হাইওয়ে ধরে চলতে শুরু করেছে, কিন্তু ক্লান্তি এত বেশি ছিল ওর চোখ খুলে রাখতে পারল না। চোখ বুজে সিটে মাথা এলিয়ে দিল। তারপর
হঠাৎ একটা বেশ জোরে ঝাঁকুনি, ওর তন্দ্রা কেটে গেল। তাকিয়ে দেখে বুকটা ধরাস করে উঠল। গাড়িটা আবার সেই হাইওয়ে ছেড়ে আগের দিনের সেই সরু পাথরের রাস্তাটা ধরে এগোচ্ছে। আবার সেই রাস্তা? কেন? রাজেশ আতঙ্কিত হয়ে সামনের দিকে ঝুঁকে বিকাশকে জিজ্ঞেস করল, কিরে, এটা তো সেই লোকটার বাড়ির রাস্তা, তুই এখানে কেন এলি? বিকাশ কি বলল? কোনো উত্তর নেই। ড্রাইভিং সিট থেকে কোনো সাড়া শব্দ আসছে না। গাড়িটা সোজা গিয়ে আগের দিনের সেই অদ্ভুত দোতলা বাড়িটার সামনে এসে থামল। রাজেশের সন্দেহটা এবার আরও জোরালো হলো। বিকাশ এই বাড়ির ঠিকানা জানল কি করে? ওর তো জানার কথাই নয়। ঠিক তাই তো, ওর জানার কথা নয়। ঠিক সেই মুহূর্তে ওর পকেটে ফোনটা বেজে উঠল। দেখল বিকাশের দাদু ফোন করেছে। আরও অবাক কাণ্ড, কাল যেখানে এক ফোঁটা নেটওয়ার্ক ছিল না, আজ সেখানে ফোন লাগছে দিব্যি। ফোন লাগছে? আশ্চর্য তো। ফোনটা ধরতেই ওপাশ থেকে দাদু বললেন, কোথায় গেলে তুমি? আমরা তো গাড়িতে তোমার জন্য অপেক্ষা করছি। রাজেশ প্রায় চিৎকার করে উঠল, অপেক্ষা করছেন মানে? আমি তো বিকাশের সাথে গাড়িতে চলে এলাম। কি বলছে? দাদু অবাক হয়ে বললেন, কোথায় চলে গেলে? বিকাশ তো এই আমার পাশেই বসে আছে। আমরা দুজনেই গাড়িতে তোমার জন্য অপেক্ষা করছি। রাজেশ যেন দাদুর কথার পেছনে বিকাশের গলাও শুনতে পেল। তার মানে গাড়িতে যে আছে সে বিকাশ নয়? রাজেশের পায়ের তলার মাটি যেন সরে গেল। ফোনটা হাত থেকে পড়ে গেল বা কেটে গেল। সে ভয়ে ভয়ে সামনে তাকালো। ড্রাইভারের সিটে বিকাশ নেই। তাহলে কি? বসে আছে সেই বয়স্ক তান্ত্রিক ভদ্রলোক, সেই লাল চোখ। তার মানে বিকাশ যখন ডকুমেন্ট আনার নাম করে গাড়ি থেকে নেমেছিল, সেই ফাঁকে এই লোকটা নিঃশব্দে ড্রাইভারের সিটে এসে বসে পড়েছে। লোকটা প্রথম থেকেই ওকে ফলো করছিল। বাবা, কি ভয়ঙ্কর পরিস্থিতি! এই তান্ত্রিক তো মৃতদেহ নিয়ে কাজ করত। রাজেশও হয়তো সেটাই ভাবছিল। তারও কি এইসব ভাবতে ভাবতেই ভদ্রলোক ড্রাইভারের সিটে বসে খলখল করে অট্টহাসি হেসে উঠলেন। এমন বিকট অস্বাভাবিক হাসি। রাজেশের মাথা ঘুরে গেল, সে জ্ঞান হারালো। উফ, গায়ে কাটা দিচ্ছে শুনে। তারপর জ্ঞান ফিরল কখন? যখন জ্ঞান ফিরল, দেখল সে হাসপাতালের বিছানায়। তখনও সে সাংঘাতিক মানসিক ট্রমায় ঠিকমতো কথা বলতে পারছে না। জ্ঞান ফেরার পর পাশে বিকাশকে দেখে একটু ভরসা পেল। বিকাশ বলল তারা নাকি অনেক খুঁজে পেতে জঙ্গল থেকে ওকে বেহুশ অবস্থায় উদ্ধার করেছে। উদ্ধার করেছে? কিন্তু রাজেশ তো ওদের সাথেই ছিল, মানে গাড়িতে। হ্যাঁ, রাজেশের মনেও এই খটকাটা লাগলো। ওরা জানলো কি করে ও ঠিক কোথায় ছিল? ওই জঙ্গলের মধ্যে সেই বাড়িটা খুঁজে বের করা তো সহজ নয়। বিকাশ কি সত্যি বলছে, নাকি এর পেছনে অন্য কোনো গল্প আছে? কিন্তু ওর অবস্থা তখন এতই খারাপ, কিছু বলার মতো অবস্থায় ছিল না। বুঝলাম। ডাক্তার কি বললেন? ডাক্তার বললেন বিশ্রাম নিতে, কাউন্সেলিং করতে। রাজেশ বিকাশের দাদুর বাড়িতেই থেকে গেল কিছুদিন। বিকাশ ইউনিভার্সিটিতে ফিরে গেল। কিন্তু রাজেশের ভয় কাটল না। রাতে প্রায়ই মনে হতো ঘরের অন্ধকারে কে যেন হেঁটে বেড়াচ্ছে, ওই তান্ত্রিকের ছায়া। ছায়া? সত্যি? ওর তাই মনে হতো। ছায়াটা নাকি ওকে হুমকি দিত। ও চিৎকার করে উঠলে দাদু ছুটে আসতেন, কিন্তু কিচ্ছু দেখতে পেতেন না। দাদু বোঝাতেন ওসব মনের ভুল, ভয়ের থেকে হচ্ছে, কারণ লোকটা তো মারাই গেছে। রাজেশ কি বিশ্বাস করত? ও নিজের উপরই সন্দেহ হচ্ছিল। ভাবছিল সে কি সত্যি পাগল হয়ে যাচ্ছে। এই দোটানায় দিন কাটছিল। প্রায় 15 দিন পর বিকাশ আবার ফিরে এলো। ওকে দেখে রাজেশ একটু স্বস্তি পেল। আর আশ্চর্যের বিষয়, কয়েকদিন ওই রাতের ছায়ার উপদ্রবটাও বন্ধ থাকল। রাজেশ ভাবল হয়তো সত্যিই ওর মনের ভুল ছিল। ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিল, বইটই পড়ছিল। তারপর একদিন খবরের কাগজ উল্টাতে উল্টাতে একটা বিজ্ঞাপনে ওর চোখ আটকে গেল। এক তান্ত্রিকের বিজ্ঞাপন, বশীকরণ, জাদুটোনা, এইসব। বিজ্ঞাপনের সঙ্গে একটা ছবিও দেওয়া ছিল। ছবিটা দেখে রাজেশের রক্ত হিম হয়ে গেল। কার ছবি? সেই লোকটার? একদম, সেই অপহরণকারী ভদ্রলোক, সেই তান্ত্রিক। তার মানে সে মরেনি। দাদুর গল্পটা মিথ্যে, পুরো ব্যাপারটা একটা ষড়যন্ত্র। তার মানে বিকাশ আর তার দাদু? হ্যাঁ। রাজেশ মুহূর্তের মধ্যে সব বুঝে ফেলল। বিকাশ আর তার দাদু মিলেই এই তান্ত্রিককে, যিনি আসলে দাদুর জীবিত বড়দা, ব্যবহার করে ওকে ভয় দেখিয়েছে, মানসিক চাপ সৃষ্টি করেছে। হয়তো ওকে পাগল প্রমাণ করার জন্য ওকে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলা হয়েছে। বাবা, কি সাংঘাতিক প্ল্যান! রাজেশ আর নিজেকে সামলাতে পারল না, বিকাশকে চেপে ধরল সত্যিটা বলার জন্য। বিকাশ প্রথমে থতমত খেয়ে গেল, অস্বীকার করার চেষ্টা করল। সম্ভবত বাইরে থেকে দাদু ওদের কথা শুনছিলেন। তিনি ঘরে ঢুকলেন। তারপর দাদু বললেন, বাবা এত উত্তেজিত হচ্ছ কেন? শান্ত হও, এই ওষুধটা খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে।
রাজেশ কিছু বোঝার আগেই দাদু প্রায় জোর করে ওর মুখে একটা ওষুধ ঢেলে দিলেন। ওষুধ? কিসের ওষুধ? সম্ভবত নেশা জাতীয় কিছু মেশানো ছিল। ওষুধটা পেটে যেতেই রাজেশের মাথা ঘুরে গেল, সে আবার সংজ্ঞা হারালো। আবার? হায় ঈশ্বর! যখন আবার জ্ঞান ফিরল, মুখে জলের ঝাপটা লাগছে। ঘোর তখনও কাটেনি, আবছা অন্ধকারে বুঝতে পারল না কোথায় আছে। চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না। কোথায় ছিল সে? তখনই শুনল বিকাশের গলা। ঘুম ভাঙল তাহলে। রাজেশ কষ্ট করে চোখ মেলে দেখল সে একটা বদ্ধ ঘরে চেয়ারের সাথে দড়ি দিয়ে বাঁধা অবস্থায়। একটা টিমটিমে আলো জ্বলছে, আর সামনেই বসে আছে বিকাশ, মুখে এক ক্রূর বিদ্রূপের হাসি। শেষ পর্যন্ত তাহলে আসল রূপটা বেরোল? বিকাশ বলল, ওরা শহর থেকে অনেক দূরে একটা পরিত্যক্ত বাড়িতে আছে, আশেপাশে কোনো লোকালয় নেই। রাজেশ ভাঙ্গা গলায় জিজ্ঞেস করল, কেন ওর সাথে এমন করা হচ্ছে? কি বলল বিকাশ? বিকাশ তখন ওর মনের সব নোংরামি, সব ঈর্ষা উগড়ে দিল। স্বীকার করল, ইউনিভার্সিটিতে রাজেশ ওকে পড়াশোনায় ছাপিয়ে যাচ্ছিল, সেটাও সহ্য করতে পারেনি। গোল্ড মেডেলটা যাতে রাজেশ না পায়, তার জন্যই এই পুরো প্ল্যান। শুধু গোল্ড মেডেলের জন্য এত কিছু? হ্যাঁ। বিকাশ বলল, ওই তান্ত্রিক ভদ্রলোক সত্যি ওর দাদুর দাদাই এবং জীবিত। বিকাশই তাকে কাজে লাগিয়েছিল রাজেশকে কিডন্যাপ করতে, ভয় দেখাতে, মানসিকভাবে ভেঙে ফেলতে, যাতে সে নিজেই সরে যায় বা পাগল হয়ে যায়। রাতের ওই ছায়ার উপদ্রব সাজানো ছিল। তাহলে ওই ওষুধটা খাওয়ানো, কাগজে বিজ্ঞাপন দেখে ফেলায়? ঠিক। বিকাশ বলল, কাগজে বিজ্ঞাপনটা দেখে ফেলায় রাজেশের সব জেনে ফেলার ভয় ছিল, তাই ওকে সরিয়ে দেওয়াই একমাত্র পথ। সরিয়ে দেওয়া মানে? মেরে ফেলা। রাজেশ প্রাণের ভয়ে খুব কাকুতি মিনতি করল, বলল সে ইউনিভার্সিটি ছেড়ে দেবে আর কখনো ওদের সামনে আসবে না। কিন্তু বিকাশ রাজি হলো না। বলল, তুই ফিরে গেলে তো সব ফাঁস করে দিবি, তাই তোকে এখানেই এই অবস্থায় ফেলে রেখে যাব। ফেলে রেখে যাবে মানে? বিকাশ বলল, তোর ভাগ্য ভালো হলে কেউ এসে যদি খুঁজে পায় তো বাঁচবি, নইলে এখানেই খিদে তেষ্টায় শেষ হবি। তোর কি হবে সেটা তোর ভাগ্য জানে। এই বলে বিকাশ ঘর থেকে বেরিয়ে গেল, আলো নিভিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। কি নিষ্ঠুর! ছেলেটাকে এভাবে ফেলে রেখে গেল। হ্যাঁ। রাজেশ বাঁধা অবস্থায় ছটপট করতে লাগলো, চিৎকার করল, কিন্তু কেউ শোনার নেই। বাইরে গাড়ি স্টার্ট হওয়ার শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। অন্ধকার, বদ্ধ ঘর, অসহ্য খিদে তেষ্টা আর চরম অসহায়তা। বিকাশ ওকে এক ভয়ঙ্কর মৃত্যুর মুখে ঠেলে দিয়ে চলে গেল। ছেলেটার গল্পটা এখানেই শেষ হলো। আমি তো বাক্যরুদ্ধ। কি ভয়ঙ্কর! তারপর আপনি যখন গল্পটা শুনছিলেন, আপনার কি প্রতিক্রিয়া হলো? আমি তো একেবারে উত্তেজিত, হতবাক, বললাম, কি সাংঘাতিক! তারপর কি হলো? আপনি বাঁচলেন কি করে? তাকিয়ে দেখি ছেলেটার মুখটা কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে, রক্তশূন্য। সে খুব নিচু স্বরে বলল, জানালার পাল্লাটা একটু খুলে দেবেন, সিগারেটের ধোঁয়ায় ঘরটা বড্ড গুমোট লাগছে। আপনি জানালা খুলতে গেলেন? হ্যাঁ, আমি উঠে গিয়ে ঘরের জানালাটা খুলে দিলাম। একটু ঠান্ডা হাওয়া এলো, কিন্তু ফিরে এসে দেখি চেয়ারটা খালি, ছেলেটা নেই। নেই? কোথায় গেল? আমি তো অবাক। এই 1 মিনিটের মধ্যে কোথায় উধাও হয়ে গেল। ভাবলাম পাশের ঘরে গেল নাকি টয়লেটে। বেরিয়ে দেখি করিডোরের অন্য সব ঘরে তালা ঝুলছে। সে কি? আমি প্রায় দৌড়ে নিচে নামলাম। রিসেপশনে ছেলেটা ঘুমাচ্ছিল, তাকে দেখে তুললাম। জিজ্ঞেস করলাম, ভাই, আমার পাশের ঘরে যে ছেলেটা উঠেছিল একটু আগে, সে কোথায় গেল বলতে পারো? রিসেপশনের ছেলেটা কি বলল? ছেলেটা চোখ মুছতে মুছতে খুব অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, আপনার পাশের ঘরে? কই স্যার, ওখানে তো কেউ ওঠেনি। গত 3-4 দিন ধরে দোতলায় তো শুধু আপনি একাই আছেন, অন্য কোনো ঘর তো খোলাই হয়নি। কিচ্ছু বুঝতে পারছি না। তাহলে যে গল্পটা শুনিয়ে গেল এতক্ষণ ধরে, সে কে? সে কি আদৌ ছিল, নাকি পুরোটাই আপনার ওই পরিবেশ থেকে তৈরি হওয়া মনের ভুল? সেটাই তো আমিও ভাবছি। যদি ছেলেটা সত্যি এসে থাকে, তাহলে সে কে? সেই মৃত রাজেশের অতৃপ্ত আত্মা, যে তার মর্মান্তিক পরিণতির গল্প শোনাতে এসেছিল, নাকি ওই তান্ত্রিকের কোনো খেলা, নাকি অন্য কিছু? উত্তরটা হয়তো আর জানা যাবে না, কিন্তু গল্পটা শোনার পর একটা অস্বস্তি, একটা ঠান্ডা স্রোত যেন রয়ে গেল। কে ছিল সেই আগন্তুক? প্রশ্নটা থেকেই গেল।